এটা বাবা আর আমার তরফ থেকে তোমার জন্য গিফট। দেখো, তোমায় ফটোগ্রাফি করতে 7 দিতে বনে বাদরে ঘুরে বেড়াতে আসতে পারি না। আমি সর্বোচ্চ তোমায় একটা ঘর বানিয়ে দিতে পারি। চাকরি ছাড়ার প্রয়োজন নেই। 6 মাস গেলে ফুল দমে কাজ শুরু করবে। নিজেকে বেস্ট মা প্রমাণ করার জন্য নিজের ক্যারিয়ার স্থগিত করার প্রয়োজন নেই। তুমি ওদের মা, তুমি একসাথে দুটোই সামলাতে পারবে, আমি জানি। এবং একটা কথা, একজন ওয়ার্কিং ওমেন কখনোই একা একা বেস্ট মা হতে পারে না, একজন পুরুষের সাহায্য ব্যতীত। সম্ভবত আমি অতটুকু কনসিডার করতে পারবো, এবং আমি অবশ্যই নিজের প্রফেশন সামলে বাড়িতে এসে হাতে টিভির রিমোট নিয়ে বসে যাওয়া পুরুষটি নই। রোজ সকালে তোমার সাথে রান্নাঘরে ঢুকতে আমার পৌরুষ খাটো হবে না। ইচ্ছে খুশি আমাদের দুজনের। আমরা দুজন খুব চমৎকারভাবে প্যারেন্টিং শেয়ার করে নেব, আই থিঙ্ক। এর জন্য ওদের লেখাপড়া জানা এত স্মার্ট একজন মায়ের চাকরি বাকরি ছেড়ে মনমরা হয়ে ঘরে বসে থাকতে হবে না নিজের ক্যারিয়ারের এমন হাই টাইমে। শান্ত ভঙ্গিতে মঈন কথাগুলো বলে চুপ হয়ে যায়। ইনশিরাহ তাকিয়ে থাকে দীর্ঘ থেকে দীর্ঘ সময়। পরপর লম্বা একটা শ্বাস ফেলে বলে, একটা কথা বলবো এসপি? তুমি অমন পুরুষটি নও, আর আমিও আর অমন নারীটি রইনি যার স্বামীর উপার্জন খেতে তার কাছে নির্দ্বিধায় হাত পাততে অস্বস্তি হয়। চাকরিটা আমি নিজের যোগ্যতা ধরে রাখতে করেছি, নয়তো আমি বছরের পর বছর তোমার উপার্জন খেতে পারবো। আমি সংসার করতে পারবো শুধুমাত্র তোমার হাউস ওয়াইফের পরিচয় নিয়ে। মাস শেষে তোমার স্যালারির দিক চেয়ে থাকতেও আমার লজ্জা হবে না। আমি চাকরিটা করলে শুধুমাত্র নিজের যোগ্যতা প্রমাণের জন্য করে যাব। আমাদের সংসার কিংবা আমাদের মেয়েদের জীবনে তোমার কন্ট্রিবিউশনকে টেক্কা দিতে নয়। হাসছে মঈন নিশ্চুপ। সে এক চমৎকার দৃশ্য। ইচ্ছে কেঁদে উঠলে দুজনের ঘোর কাটে। মঈন নাক কুঁচকে এইবার বলে, কিছু অস্বাভাবিক ঠেকছে না। হাসতে হাসতে মাথা ঝাঁকায় ইসি। বলে, ইচ্ছে পটি করেছে। চোখজোড়া বড় বড় করে ফেলে মঈন। বিব্রত ভঙ্গিতে মেয়েকে কোল থেকে বিছানায় নামিয়ে রাখে আলতো হাতে। আসলে নতুন বাবা তো সবটা সামলাতে পারলেও এসবে ঠিক অভ্যস্ত নয় এখনো মঈন। মঈনের কাণ্ড দেখে ইসি এবার বেশ শব্দ করে হাসতে হাসতে বলে, কি প্যারেন্টিং নাকি শেয়ার করবে? সব হাওয়া বেরিয়ে গেল। শুকনো মুখে দাঁড়িয়ে থাকে মঈন। ইসি হাসতে হাসতেই খুবই স্বাভাবিক ভঙ্গিতে ইচ্ছেকে পরিষ্কার করে দেয়। মঈন খেয়াল করলো বিন্দু পরিমাণ বিরক্তি ভাব নেই ইসির চোখে মুখে। অথচ এই মেয়েটা ভীষণ খুঁতখুঁতে ছিল একটা সময়। পরপর আর এক কাণ্ড হলো। খুশিও পটি করেছে। ইসি ওকেও পরিষ্কার করতে ব্যস্ত হয়। তার মুখের ভাবখানা এমন যে খুবই আনন্দিত হচ্ছে কাজটি করে। কাজটা করার সময় আবার মেয়েদের সাথে রাজ্যের কথাও বলেছে। মঈন সম্মুখেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দেখে, তার জীবন দেখে, তার পরিবার দেখে, যেমন পরিবার মঈনের কখনো ছিল না। হাত ধুয়ে এসে ইসি বিছানায় বসতেই মঈন চুপচাপ গিয়ে বসলো ইসির পাশে। ওকে বুকে টেনে বলল, এভাবে খুব পরিশ্রম যায়, তাই না? শক্ত চওড়া বুকে নাক ঘষে ইসি নাভিশ্বাস ছেড়ে এইবার স্বীকার করে, রাতটা খুবই কষ্টে যায়। ওরা দুজন একদম আপনার বিপরীত। আপনি আমাকে যেটুকু শান্তি দিয়েছেন ওরা হয়তো দেবে না। মঈন অবাক হওয়ার ভঙ্গিতে বলে, শান্তি দিয়েছে? কই, আমি তো এভাবে কত রাত জাগিয়েছে, জাগাতে চাইলে কত অভিযোগ শুনেছে। ক্লান্তিময় হাসি হেসে ফেলে ইসি। বলে, যাই হোক, তোমাকে সারা রাত কোলে নিয়ে হাঁটাহাঁটি তো করতে হয়নি আমার। আপনার মেয়েরা তো 1 সেকেন্ডের জন্য চোখের পাতা বুঝবেই না। সে রাতগুলো খুব মিস করি ফরাজি। এমন রাত আবার কবে বলো? কবে কবে কবে? নরম চুলে হাত বুলিয়ে দিতে দিতে মঈন তাকায় মেয়েদের দিকে। দুজনে খেয়ে দিয়ে একেবারে যেন দুপুরে ভাত ঘুম দিয়েছে। সাদা রঙের বিছানাতে ফুটে আছে মঈন ইসির দুটি গোলাপ। ওদের দিকে দৃষ্টি রেখেই ইসির কোমর চেপে ধরে মঈন। হাত বাড়িয়ে লাগিয়ে দেয় দরজা। হাত বাড়িয়েই টেনে দেয় বিছানার সাদা পর্দা। এবার শক্ত হাতে ইসিকে টানতে টানতে কক্ষের এক কোণে পড়ে থাকা কাউচের দিকটাতে এগোতে এগোতে ভারী স্বরে বলে, এমন রাত খুব সম্ভবত ওদের 6 মাস পূর্ণ হবার আগে পাবে না। তো কেমন হয় যদি দিনগুলোকে কাজে লাগানো যায়? লজ্জায় মরে মরে ইসি মিছিমিছি আপত্তি দেখিয়ে কদমে কদমে পিছিয়ে যায়। মঈন ফিসফিসায়, পাশের ঘর? এমন নির্লজ্জ কথায় ইসি কান চেপে ধরে খানিক সময় পরপর ইন্টারকমে কল করে নিজেই আয়াকে বলে, মিস রিটা, ইচ্ছে খুশির ঘরে আসুন আপনি। বাকিদের বলুন রেস্ট নিতে রুমে গিয়ে। আপনাদের স্যার দক্ষিণ পাশের ঘরটাতে রেস্ট নিতে যাচ্ছে। ওই কর্নারে আপাতত কোনো কাজ করতে হবে না।
আজ সেহা উজ্জ্বল দুজনেই বাড়িতে ছিল। সেহার ক্লাস ছিল না এবং উজ্জ্বলের হাতে কোনো কেস ছিল না। বিকাল তখন 4টা। নিজাম মাহমুদের ঔষধটা খাইয়ে দিয়ে সেহা ঘরময় উজ্জ্বলকে খুঁজল। লাঞ্চ শেষ করে মানুষটা যেন লাপাত্তা। সেহাকে বলে অবধি গেল না। অবশ্য এসব ছোটখাটো বিষয় নিয়ে সেহা কখনোই উজ্জ্বলের সাথে খুঁতখুঁতে আচরণ করে না। ওরা সবসময় সম্পর্কে দুজন দুজনকে স্পেস দেওয়ার ব্যাপারে খুবই আগ্রহী। উজ্জ্বল ছিল তার স্টাডি রুমে। একটা বৃহৎ সাইজের লয়ের বই মুখের সম্মুখে ধরে বসে আছে। শক্ত গম্ভীর চোয়াল মুখভঙ্গি, চোখে চিকন ফ্রেমের চশমা। দরজায় দাঁড়িয়েই সেহা চুপচাপ দেখতে থাকে। বড্ড বেশি সুদর্শন তার স্বামী, তবে ততটাই নিরামিষ। অথচ নিজাম দাদুর কাছে রোজ সন্ধ্যাবেলায় বসে মুড়ি মাখা খেতে খেতে এর অতীত জীবনের কীর্তি শুনেছে সেহা। লোকটা নাকি বড্ড বেপরোয়া ও প্রেমিক পুরুষ ছিলেন, কিন্তু এখন সম্পূর্ণ বিপরীত। নিজেকে সভ্য শান্ত পুরুষের খোলসে পেঁচিয়ে অর্ধাঙ্গিনীর কাছে উপস্থাপন করে। সেহার মাঝে মাঝে খুব বলতে ইচ্ছে করে, আপনি একটু উচ্ছৃঙ্খল হতে পারেন? আমি কিছু মনে করব না, বউ আমি আপনার, কলিগ নই। উজ্জ্বলকে স্পেস দিতেই সেহা দরজাতে চুপচাপ দাঁড়িয়ে থাকলেও উজ্জ্বলের চোখে পড়ে যায় সেহাকে। হাতের বইটা বন্ধ করে উঠে দাঁড়ায় তৎক্ষণাৎ। অবাক চোখে তাকিয়ে সেহাকে বলে, ওভাবে কাঠ বিড়ালের মতো উকি দিয়ে দাঁড়িয়ে আছো কেন? এটা তোমার হেড স্যারের কেবিন নয়, এসো। সেহা হেসে ভিতরে ঢোকে, আমতা আমতা করে। আসলে আপনি স্টাডি করছিলেন? যেটা তোমার থেকে জরুরি নয়। বলেই শক্ত হাতে সেহাকে টেনে কোলে বসিয়ে নিয়ে উজ্জ্বল ওর কপালের চুলগুলো কানে গুজে দিয়ে বলে, কিছু বলতে এসেছিলে? হ্যাঁ, ওই আজ বেরোবেন বলেছিলেন, ওদের কল করেছেন? জি, তবে ইরফান প্রণমী যাবে শুধু। আর বাকিরা? বাকিরা মুইন ভাই তার বউ বাচ্চা নিয়ে শান্তিনীরে পৌঁছেছে কিছুক্ষণ আগে। তারপর কি করেছে জানো? ইচ্ছে খুশিকে কোনো মতে তার নানুদের হাতে তুলে দিয়ে ইসিকে নিয়ে সে ঘুমিয়ে পড়েছে। তারা নাকি বিগত 2 মাস ধরে ঠিকঠাকভাবে ঘুমাতে পারেনি। ইচ্ছে খুশির তাড়নায়। আর প্রেরণা ভাবি এখন ইচ্ছে খুশিকে সামলাচ্ছে। প্রেরণা ভাবি যাবে না, তাই ইহানের যাওয়ার তো প্রশ্নই ওঠে না। ইনু আর প্রীতম যাবে না, কারণ ইনুর কোচিং আছে। প্রীতম সেজন্য সরি বলেছে ফোনে। সেহা সামান্য হাসল, পরপর মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো। ঠিক আছে, আমি যাই, আপনি পড়ুন। জবাবে একটা আন্তরিক হাসি ফিরিয়ে দিল উজ্জ্বল। ওকে আটকালো না। তার আসলেই এখন কেসের বাকিটুকু স্টাডি করে রাখতে হবে। অথচ সেহা আশা করেছিল লোকটা একটু রোম্যান্স করবে। এই নিভৃতে তেমনটা হলে মন্দ হতো না, কিন্তু পরের ব্যস্ততা দেখে নিজের মাথার নিজেই চাটি মেরে ঘর থেকে বেরোয় ও। নিজেই বিড়বিড় করে নিজেকে হ্যাংলা সম্বোধনে টিটকিরি মারে। হাতে আপাতত কোনো কাজ ছিল না। হাঁটতে হাঁটতে সেহা নিচতলায় নামে। আজ বাড়িতে সার্ভেন্ট নেই, সিঙ্কে জমে আছে কিছু এঁটো বাসন। আপাতত পড়াও নেই। সেহা কি করবে বুঝতে না পেরে ও সব ধুতে শুরু করে। পরপর নিজের সাথে নিজেই মজা করে। স্পেশাল দেওয়ার নাম করে নিজেই লোকটাকে ছাড় দিচ্ছিস বিয়ের পর থেকে। এখন তুই থালাবাটি মাছ, অসভ্য মেয়ে। শ্রাবন্তী। তার পুরুষটির ঘন স্বর শুনেই চমকে উঠে ঘুরে তাকায় সেহা। রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়েছে উজ্জ্বল, তার হাতে নিজের ফোন। সেহার জিজ্ঞাসাসূচক দৃষ্টির বিপরীতে বলে, বাবা ফোন করেছে, নাও কথা বলো। আমার হাত আটকা তো, পরে কথা বলে নিব, আপনিই রেখে দিন। ওসব সার্ভেন্ট এসে করবে, তুমি এসো। না, আমার নোংরা লাগছে, এক্ষুনি করব। উজ্জ্বল সাথে সাথে এগিয়ে এসে ফোনটা সেহার কানে চেপে ধরে বলে, জরুরি কিছু হতে পারে। বাবা আমাকে কল করে কখনো তোমাকে চায় না, আমার সাথেই কথা বলে। আজ যেহেতু চেয়েছে তার মানে জরুরি ব্যাপার।
শান্ত মেয়েকে কল করেছিল তার ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে জরুরি কিছু কথা জানাতেই। বাপবেটিতে আলোচনা করেছে প্রায় আধা ঘন্টা। উজ্জ্বল ফোনটা সেহার কানে চেপে ধরে অন্যদিকে তাকিয়ে আছে। ভাবটা এমন, সে বাবা মেয়ের কথা আড়ি পেতে শোনার মতন অভদ্র লোক নয়। সেহা বাবার কথা শুনছিল ঠিকই, কিন্তু তার মনোযোগ ছিল স্বামীর দিকে। মুখে মিটিমিটি হাসি, এর মাঝে হাত ধুয়ে ফেললেও আর ফোনটা নিজে থেকে ধরল না সে। কথা শেষ করে কল কাটার পরও সেহা নিশ্চুপ হাসে। উজ্জ্বল বলে, হাসছো কেন? তোমার মনে হয়েছে আমি তোমার আর বাবার কথা শুনেছি? দুপাশে নেড়ে সেহা বলে, না, এমনি হেসেছি, আপনি যান। উজ্জ্বলের যাওয়ার পথে এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে হাসে সেহা। যখনই সম্পূর্ণ আড়াল হলো লোকটা, সেহা হাতের ফোমে ডিশওয়াশার লাগিয়ে নিতে নিতে লম্বা একটা স্বস্তির শ্বাস ফেলে বলে, এত ব্যস্ততার মাঝে নির্বিকার ভঙ্গিতে স্ত্রীর কানে ফোন চেপে ধরে দাঁড়িয়ে থাকা আপনিটা আসলেই মারাত্মক রোম্যান্টিক। অথচ এই চার চোখা আমিটার চোখে তো পড়েই না। সময়ে অসময়ে চেপে ধরে দুটো চুমু দিলেই তো প্রেম হয়, রোম্যান্স হয়। এটা কি প্রেম ছিল না? এই যে আমার তরুণী বুকটা বড্ড ঠান্ডা হলো, অথচ আপনি আমার ঠোঁট ছুলেনও না ঠোঁটে, তবুও হলো। মানুষ লাইফ পার্টনার নিয়ে কনফিউজড হয়, আর আমি হই নিজের চাহিদা নিয়ে। এখন বুঝলাম আমার চাহিদা ওটাই যেটা আমি আপনার থেকে পাই উকিল সাহেব, আমার ভীষণ রোম্যান্টিক উকিল সাহেব। হাত ধুয়ে দোতলায় উঠল সেহা। ততক্ষণে উজ্জ্বল কেস স্টাডি সম্পূর্ণ করে ও ঘরটা লক করে রুমে ঢুকে তৈরি হয়ে নিচ্ছিল। বরাবরের মতো সেহা সবকিছু এগিয়ে দেয়, সাথে নিজেও তৈরি হয়। একটা শাড়ি পরেছে, রং হলো উজ্জ্বলের পছন্দের রং সবুজ। শাড়ি পরেও ওটাকে খুলতে হয়েছে সেহার। সবুজের মধ্যে একটা মোলায়েম দেখে শাড়ি পরেছে এইবার। সবটাই উজ্জ্বলের আদেশে। দাম্পত্যে দুজনের ব্যস্ততার দরুন রোম্যান্সের ঘাটতি সেহা কখনো সখনো খুঁজে পেলেও যত্নের কোনো ঘাটতি নেই যেন। সব যেন উপচে পড়ে। আর সেহা ঈশিতার সেই নরম মনের দুঃখী মেয়েটি তার জীবনে আসা এই অচেনা পুরুষটির সেই যত্ন দুহাতে লুফে নিয়ে গায়ে মাখে। সানন্দে বড্ড আন্তরিকতা নিয়ে বড্ড বিনয়ে মেজাজ খারাপ করে টেবিলের সামনে একগাদা বইয়ের ওপর হাত রেখে দাঁড়িয়ে আছে ইনু। তার মেজাজ খারাপ কারণ তাকে কোচিং যেতে হবে, অথচ আজ উজ্জ্বল ভাইয়ার তরফ থেকে একটা ট্রিট পেতে পারত সে। কতদিন হলো হ্যাং আউট করেনি ওরা, প্রায় মাসখানেক তো হলোই। এদিকে তার বর না নিজে নিয়ে যাবে না একা যেতে দেবে কোথাও। ইনায়ার জীবনটা যেন এক একটা থিসিসে আটকে পড়ে আকুলি বিকুলি করছে। বিয়ের আগের জীবন আর পরের জীবনে আদতেও কোনো পরিবর্তন আসেনি তার। সেই এক রকম একঘেয়ে। শুধু বিছানায় কোলবালিশের বদলে একটা হ্যান্ডসাম দেখতে মানুষ পাশে ঘুমায়, এই যা তফাৎ। নয়তো সকালে ওঠো, দাঁত মাজো, থিসিস পেপার রেডি করো, ঘুমানোর আগে দাঁত মাজো, থিসিস পেপার রেডি করো। জীবনটা একই প্যাটার্নে পাক খাচ্ছে ঘূর্ণির মতো। আর তার বরের তো দিন দিন উন্নতি হচ্ছে, চাকরি পাওয়ার পরে দেখিয়ে দিচ্ছে আসল রূপ। অথচ এই নরম আচরণের ছেলেটার পিছনে ইনু ঘুরঘুর করে পটিয়েছে একে। ভাবা যায় এখন পদে পদে তার কত মেজাজ। এই মেজাজ কেন এত? আপু যাওয়ার পরে পুরো দস্তুর সংসারী পুরুষ হয়েছে বলে নাকি মাসে 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করে বলে। মাঝে মাঝে হতাশ হয়ে ভাবে ইনু। প্রীতম অফিসিয়াল একটা কল রিসিভ করে ফোনটা রেখে ইনুর দিকে তাকায়। ওর মন খারাপকে বিশেষ পাত্তা প্রীতম দেয় না। কাল থেকে 3 দিন এমনিতেই ফার্ম হাউসে উড়োউড়ি করে বেরুবে। আজ কোচিং বাদ দিয়ে ঘুরতে যাওয়ার তো প্রশ্নই আসে না। সন্ধ্যার পরে ও বাড়িতে গেলে পড়াশোনা এমনিতেই শিখেই উঠবে বলে। দুজনের চোখাচোখি হতেই ইনু মুখটা আরেকটু শক্ত করে ফেলে। প্রীতম মুখ বিকৃত করে গায়ের টি শার্টটা খুলে ওয়াশরুমের পথে পা বাড়ায়। গোসলটা এখন করে নেবে সে। ইনু আরও কিছুটা আহত হয় প্রীতমের ব্যবহারে। না, আসলেই খুব বার বেড়েছে এই প্রীতমটা। ইনু যত বস্তার হয়েছে, ইনুর তেরামি আর ন্যাকামি কমিয়েছে, তত এই ছেলে ইনুকে পেয়ে বসেছে। কেন রোদের মতো হাসছো না, কেন আমায় কদর করছো না, কেন বিয়ের পরে আর প্রেমিক হয়ে থাকছো না, এত স্বামী স্বামী হয়ে থাকা ভিত্তিহীন, আমার চুপ করে থাকা বড় কঠিন,
এমন চলতে থাকলে খুব খারাপ হয়ে যাবে ঠিক একদিন। লা 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 লা। বেচার মুখে বইগুলো ব্যাগে গুছিয়ে নিতে নিতে ইনু গান গায় গুনগুনিয়ে। হঠাৎ পা থামে প্রীতমের। মেয়েটার আজগুবি গানটা শুনে চুপচাপ দাঁড়িয়ে, তারপর একটা মৃদু শ্বাস ফেলে ওয়াশরুম ঢোকে। ইনুর বুকটা ক্রমশ অন্ধকার হয়। মাঝে মাঝে মনের গোপনে কোথাও একটা সন্দেহ উকিঝুঁকি মারে ওর। প্রীতমের কাছেও পুরনো আর টেকেন ফর গ্রান্টেড হয়ে গিয়েছে কি, বিশেষ করে মিসক্যারেজের পরে? নাকি প্রীতম অফিসে গিয়ে আশেপাশে এত হাইলি কোয়ালিফাইড ব্রেইনি মেয়েদের দেখে ইনুর প্রতি অবচেতন মনে বিতৃষ্ণা হচ্ছে? প্রীতম বউকে ওইসব মেয়েদের মতো বানিয়ে নিতে উঠে পড়ে লেগেছে এই কারণে? তবে কল বাজছে প্রীতমের। ইনুর ভাবনার ঘোর কেটে গেলে মলিন মুখে ফোনটা হাতে তুলে নিতেই দেখে প্রীতমের কলিগ শানাজের কল। এই মেয়েটিকে বড্ড অপছন্দ ইনুর। অপছন্দ কারণ মেয়েটি সব দিক থেকে পারফেক্ট। যেমন সুন্দর ফিগার তেমন সুন্দর ব্যক্তিত্ব, তাই সবসময় খুব ইনসিকিউর থাকে সে প্রীতমকে নিয়ে। ফোন বাজছে তা প্রীতম শুনতে পেয়েছে। শাওয়ার বন্ধ করে কোমরে তোয়ালেটা পেঁচিয়ে দরজা খুলে প্রীতম বলে, কে কল করেছে? শানাজ আপু। ওহ, তো ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? ইনু বলে। সরি, আসলে তোমার ফোন এভাবে ধরতে চাইনি। ওর কণ্ঠের চাপা অভিমান টের পেয়ে প্রীতম ফ্যাল ফ্যাল করে মিনিট খানেক ওকে দেখে বলে ওঠে, ফোন তো ধরবেই, রিসিভ না করে দাঁড়িয়ে আছো কেন সেটা জানতে চাইছি। তোমার কলিগের ফোন আমি রিসিভ করব? কি বলবো? বলবে আমার হাজবেন্ড ব্যস্ত, আমি ওনাকে জানিয়ে দেব আপনার কথা, এটুকু। ইনুও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ওর কিছু বলার দরকার পড়ল না আর। কলটা ইতিমধ্যেই কেটে গিয়েছে। ইনু ফোনটা হাত থেকে রেখেও তাকিয়ে আছে প্রীতমের দিকে। ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে ওয়াশরুমের দরজায় যে লোকটা তাকে ব্রেইন ওয়াশ করে বিয়ে করেছিল। যে লোকটা বদলে গিয়েছে ভেবে ইনু কষ্ট পাচ্ছিল। আসলেই তার প্রীতম বদলেছে, ভীষণ বদলেছে। তবে এই বদলে ইনায়া শান্তি পেল, খুব শান্তি পেল। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? রেডি হও, তোমাকে কোচিং এ নামিয়ে দিয়ে আমি মিস জেনিকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ইনুর ঘোর কাটে, পরপর বড় বড় শ্বাস ফেলে মাথা নেড়ে চলে যায়। প্রণব, রেডি তুমি? স্লিপার নেবে নাকি স্নিকার্স? নিয়ে নিব একটা, আপনার দেখতে হবে না আমার বিষয়, আপনি সরুন। ইরফানকে যেন পাত্তাই দেবে না এমন ভঙ্গিতে প্রণমিতাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজের পায়ে জুতো পরে নেয়। ইরফান চোরা চোখে শুধু দেখেই চলেছে প্রণমীর চাপা অভিমান। তবে এই অভিমান ভাঙানোর কোনো তাড়া কাজ করছে না তার মধ্যে। এখন যাবে সেহা উজ্জ্বলের সাথে ঘুরতে। এই অভিমান ভাঙানোর উপযুক্ত সময় রাত। গটগট করে প্রণমী ঘর থেকে বেরুতে নিলে ইরফান শান্ত গলায় বলল, আচ্ছা, তুমি যখন বলেছো তখন তোমার বিষয় দেখব না। তুমি যে জুতো দুই পায়ে আলাদা দুটো পরেছো এটাও দেখলাম না। থামে প্রণমী, মুখটা থমথমে হয়ে আছে। মেজাজ খারাপের ভঙ্গিতে গিয়ে হাতড়ে হাতড়ে ঠিক জুতোটা পরে নিতেই ওদের ঘরে ঢোকে প্রেরণা। ইচ্ছে খুশিকে স্বামীন আলোর কোলে দিয়েছে খানিক আগে। আসার সময় সেহা আর উজ্জ্বল ভাইকে নিয়ে আসবে। আমি রাতে রান্না করব খিচুড়ি, কালা ভুনা আর দই ইলিশ। মদিনা সুইটস থেকে দধিও আনবে। বাড়ির মুরব্বীরা বিশ্রাম নিচ্ছে, তাদের এবেলা বাজারে পাঠাবো না। তোমার দাদান বেরোবে, সে ফিরবে রাত করে, তুমি ভরসা ভাই। ইরফান মাথা নেড়ে বোঝায় ভাবিমণির কথা সে অক্ষরে অক্ষরে পালন করবে। প্রণমী কপাল কুঁচকে ঘর থেকে বেরোয়। মনের শুকনো মুখটা দেখে প্রেরণা ঘুরে ইরফানকে ফিসফিসিয়ে বলে, রেগে আছে কেন? ও তো রাগলে জিনিসপত্র ভাঙে। এমন করে রেগে থাকতে এই প্রথম দেখলাম। কতটা শান্ত। ফিসফিসিয়ে ভাবিমণিকে জবাব দেয়, রাতে এসে সব বলবো, এখন আসছি, উজ্জ্বল ভাই অপেক্ষা করছে। ইরফানদের বিদায় দিয়ে প্রেরণা লিভিং রুমে কিছুক্ষণ পায়চারি করে। সবাই যে যার ঘরে ব্যস্ত। শুদ্ধকে ওর মিস পড়াতে এসেছে। ইহানও ঘরে কোনো কনফারেন্স মিটিং করছে সম্ভবত। হাই তোলে প্রেরণা, তার খুব ক্লান্ত লাগছে। ইদানিং এমন হচ্ছে, শরীরটা এত অবসন্ন লাগে
মাথা ব্যথা আর ঘুম হয় শুধু। ক্ষুধা মন্দও দেখা দিচ্ছে দুদিন ধরে। সন্ধ্যায় মেহমান আসবে এই বাড়িতে, বড় বউ হিসেবে প্রেরণা থাকবে অসম্ভব ব্যস্ত। এখন একটু ঘুমিয়ে নিলে মন্দ হয় না ভেবেই প্রেরণা ঘরে ঢুকলো। ইহান হাসলো ওকে দেখে। সে মিটিংয়ে ব্যস্ত। প্রেরণা একা একা কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে এসে বিছানায় পিঠ এলিয়ে দিতেই ফোনের নোটিফিকেশনের আওয়াজে আবার উঠে বসে। একটা মেসেজ দেখেছে। চোখ ভর্তি ঘুম ছিল প্রেরণার। মেসেজটা দেখেই হঠাৎ মুখটা কেমন ফ্যাকাশে হলো, কপালের ভাঁজ পড়ল 3-4খানা এবং মনমরা হয়ে ওভাবেই বসে রইল। মিটিং শেষ করে ইহান উঠে গিয়ে ওর পাশে বসে কাছে টানে ওকে। নরম গলায় জানতে চায়, আবার মাথা ব্যথা? কি হয়েছে? প্রেরণা হাতের ফোন থেকে মেসেজটা ইহানকে দেখায়। শুকনো গলায় বলে, বলেছিলাম না ওয়াশিদ শরীফের চাচারা খুব একটা ভালো না। সেদিন বড় বাড়ির জমির ঝামেলা নিয়েও আলোচনা করেছিলাম আপনার সাথে। আজ দেখুন বড় বাড়ির জমিটাতে নালা কেটেছে, অথচ আমার পারমিশন অবধি নেয়নি। কিছু যদি বলতে যাই তখন তবেই মুখের ওপর বলে, তুমি কেন এত বেশি বুঝবে আমার ভাইপোর জমির ব্যাপারে? তুমি তোমার নতুন স্বামী নিয়ে থাকো, এত এসবে নাক গলাও কেন? জানেন ওনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেও মন চায় না, সবাই বৃদ্ধ, মায়াও লাগে। বলতে বলতেই মাথা ঘুরে পড়ে যেতে চাইলে ইহান ওকে শক্ত হাতে ধরে চিন্তিত ভঙ্গিতে বলে, আচ্ছা টেনশন কম করেন, আমি আছি, আমি দেখছি। ওনাদের বারবারই থামানোর বহু রাস্তা আমার জানা। প্রেরণাকে বুকের সাথে মিশিয়ে রেখেই কাকে যেন কল করে ইহান। কলটা রিসিভ হতেই বলে, জি চেয়ারম্যান আঙ্কেল, আমি ইহান তাজওয়ার বলছি। জি ওই যে সেদিন আলাপ করেছিলাম তিলপাড়ার মরহুম ওয়াশিদ শরীফের মালিকানায় থাকা বড় প্লটটা নিয়ে। হ্যাঁ, আপনি আগামীকাল জুম্মাবাদ মসজিদে মুসল্লিদের সামনে ঘোষণা দেবেন তিলপাড়ার বড় প্লটটাতেও একটা মসজিদ নির্মাণ করা হবে। কোনো ডোনেশন তুলতে হবে না, ডোনেশন আমি দেব। এসপি আর ডিসির পারমিশন লেটার পৌঁছে যাবে। ওই এরিয়া ব্যারিকেড দেবেন কাল বিকেলেই। রাখছি। প্রেরণার মনটা বড্ড শান্ত হলো হঠাৎ। ঠোঁটে ফুটে উঠল স্বস্তির হাসি। কল কেটে ফোনটা রেখে এবার ইহান 2 হাতে আগলে নিল প্রেরণাকে, পিঠে হাত বুলিয়ে দিল, গালে চুমু খেয়ে বলল, এখনো মাথা ব্যথা করছে? এত টেনশন কেন নিতে হবে সব দিকের? আমি আছি তো। প্রেরণা আচানক উঠে দাঁড়ায়। ইহান কিছু বুঝে ওঠার আগেই ও ওয়াশরুমে ছুটে গিয়ে বমি করে 1 দফা। ওকে গিয়ে ইহান সামলে নিয়ে অবাক গলায় বলে, বমি কেন? দুর্বলতায় নেতিয়ে পড়ে পিটপিট করে তাকিয়ে আছে প্রেরণা। হঠাৎ ঠোঁটে লাজুক হাসি এনে অস্ফুটে বলে, কি জানি, সব দিকের টেনশনে হয়তো বমি পেয়েছে। আপনি যান পার্টি অফিসে। অকস্মাৎ কোনো এক অজানা বস্তু এসে প্রেরণার কণ্ঠনালীতে আটকে বসে আছে। বস্তুটা ঠিক কি প্রেরণা বুঝতে পারছে না। বস্তুটা প্রেরণাকে শ্বাসঅবধি নিতে দিচ্ছে না। দৃষ্টিজোড়া ক্রমশ বাষ্পাকুল হচ্ছে। ক্রমশ দৃষ্টি থেকে ঝাপসা হচ্ছে প্রেরণার হাত। আর হাতে রাখা সাদা রঙের কাঠিতে খয়েরি রঙের 2টি চড়া দাগ। পাশেই জলজল করছে পজিটিভ চিহ্নিত লেখাটা, সময় গড়াই, ফোটায় ফোটায় গড়ায়। টুপটুপ করে প্রেরণার চোখ থেকে ঝরা নোনা জল ওর বাঁ হাতে মুছে নেয় আলগোছে ঘন ঘন ছাড়ে শ্বাস। এই শ্বাসরুদ্ধকর অনুভূতির লুপ থেকে বেরুতে মরিয়া ও কাপা হাতটাতে তুলে নেয় ফোনটা। শ্বাস ফেলল নিজেকে সামলাতে। এই মুহূর্তে একমাত্র কাঙ্ক্ষিত নাম্বারটিতে ডায়াল করেই ফোনটা কানে চেপে ঘুরে দাঁড়ায় আয়নার সামনে। ওপাশে রিং বেজে যেতে থাকে আর প্রেরণা দেখে যেতে থাকে নিজেকে, নিজের ক্লান্ত অবসন্ন তবে এই মুহূর্তে ভীষণ গোবেচারা মুখটাতে। ইস, লোকটা আরেকটু দেরি করে বাড়ি থেকে বেরোতে পারতেন না আজ? আরেকটু দেরিতে। বেশ খানিকক্ষণ পর ইহান কলটা রিসিভ করতেই প্রেরণা শুনতে পায় ওপাশে হট্টগোল। কোথাও সমাবেশে গিয়েছে কি লোকটা? ধুর, প্রেরণার সময়টা এত খারাপ হলো কেন? প্রেরণা, কি হলো? কথা বলুন। ইহানের গলায় ব্যস্ত ভাব। আপনি বেরিয়েছেন 1 ঘন্টা আগে, এর মাঝে কই চলে গেলেন? শব্দ কিসের? মিরপুর আমি। প্রেরণা, কিছু বল। প্রেরণা মুখটা খুলতে চাইলেও পারল না। হঠাৎ ওপাশে মিছিলের গর্জন শুনেই থেমে গেল প্রেরণা। আরে প্রেরণা বলুন, আমি শুনতে পাচ্ছি। প্রেরণা বলল, না, আপনি শুনতে পাবেন না। হোয়াট? শুনতে পাবো না মানে? কেন শুনতে পাবো না?
প্রেরণা হাসে, ক্লান্তি নিয়ে ঠোঁটে অস্ফুটে বলে, আমি আপনাকে যেভাবে শোনাতে চাই সেভাবে হয়তো এখন শুনবেন না। আজ কি ফিরতে দেরি হবে আপনার? হ্যাঁ, কেন? আপনারা ডিনার করে নিয়েন। ভেতর থেকে মৃদু শ্বাস বেরিয়ে আসে। শ্বাস ফেলে কল কেটে প্রেরণা হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল বিছানাতে, বুঝিয়ে নিল দু চোখ, তারপর হাতটা ধীরে ধীরে টেনে নিল নিজের নরম পেটের ওপরে। হঠাৎ করেই সমস্ত শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। তারপর হাতটা ধীরে ধীরে টেনে নিল নিজের নরম পেটের ওপরে। হঠাৎ করেই সমস্ত শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। এই দ্বিতীয়বারের মতন আবার সেই শ্বাসরুদ্ধকর অনুভূতি। তার জীবনে দ্বিতীয় দফায় কত কিছুই ঘটেছে, সেভাবে দ্বিতীয় দফায় তার জঠরে এসে দখলদারিত্ব নিয়েছে কেউ। আলতো করে হাতটা বুলাতে লাগলো সেখানটাতে। সে প্রেরণার জীবনে সম্পূর্ণ নতুন একজন। প্রেরণা সেই নতুন ব্যক্তিটাকে আদর করে দেয় খুব মমতায়। চোখ ভিজে ওঠে প্রেরণার আদর করতে করতেই। শুদ্ধ দরজায় দাঁড়িয়ে মাকে, মাম্মা কি অসুস্থ? ছেলেটা এতটুকু হলেও মাম্মার ব্যাপারে খুব দায়িত্বশীল। ছুটে গিয়ে আগলে ধরে মাকে, দোগাল ধরে জানতে চায়, তোমার কি হয়েছে মাম্মাম? প্রেরণা উথাল পাথাল সুখানুভূতির পেছনে চিড়ে চ্যাপটা। নিস্তেজ প্রাণ, বেলা শেষে পাওয়া এই সুখটুকু আচমকা তাকে ভীষণ দুর্বল করে ফেলেছে। এইবার ছেলেটাকে বুকের সাথে মিশিয়ে নিয়ে শুয়ে থাকে। শুদ্ধের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কাপা স্বরে বলে, কংগ্রাচুলেশনস বাবা। নির্বোধ শুদ্ধটা অত কিছু বোঝে? প্রেরণা বোঝাতেও চায় না। ছেলের কপালে চুমু খেয়ে কেঁদে ফেলে অঝোর ধারায়। কিছুক্ষণ কেঁদে শান্ত হয়ে বলে, তুমি রাগ করো না কেমন? তোমার মাম্মাকে তোমার সাথে ভাগ করে নিতে আরো একজন আসছে। শুদ্ধ আরেকটু বড় হয়ে গেল, শুদ্ধর প্রমোশন হয়ে গেল। প্রেরণার শুকনো মুখ দেখে ইসি ভীষণ চিন্তিত হয়ে পড়ল। ভাবির দোগালে হাত বুলিয়ে দেখলো গায়ে জ্বর এসেছে কিনা। ননদগুলো প্রেরণার বড্ড আদরের। ভাবি মনিকে যেমনই সকালে ভালোবাসে শ্রদ্ধা করে, তেমনি সুযোগ পেলেই ভাবির সেবা ওরা তিনজনেই করবে। যেমন করে প্রেরণা ওদের ঘুমিয়ে রাখে যত্নে। ক্লান্তি মাখা হাসি এসে প্রেরণা বলে না, তেমন কিছুই না ইসি, ওই যে মাথা ব্যথা। মিথ্যাচার করে প্রেরণার মন খারাপ লাগছে, অথচ সে কল্পনায় দেখে ফেলেছে সুসংবাদটা এবারের দিতেই প্রত্যেকে লাফিয়ে উঠে আনন্দ মিছিল করতে শুরু করবে। উথাল পাথাল হবে মিষ্টির দোকান, ফাঁকা করবে একদম। এই সংবাদটা বাড়িটাকে একটা উৎসব বাড়িতে বদলে ফেলতে বড়সড় কয়েক, কিন্তু সুসংবাদটা এ বাড়িতে দিতেই প্রত্যেককে লাফিয়ে উঠে আনন্দ মিছিল করতে শুরু করবে। উথাল পাথাল হবে বেসুরার খুশিতে। তার শ্বশুরেরা পাঁজরের মিষ্টির দোকানে ফাঁকা করবে এখন। এই সংবাদটা বাড়িতে বদলে ফেলতে বড়জোর কয়েক সেকেন্ড সময় নেবে, কিন্তু প্রেরণা এটা চায় না এখুনি। সংবাদটা আগে সেই লোকটা জানবে, আর কেউ নয় ভেবে দৃঢ় শ্বাস নেয় প্রেরণা। ঋতু দোতলায় বারান্দাতেই শুদ্ধকে নিয়ে দাঁড়িয়েছিল। স্বামী ভাসুরদের বৈকালিক চা দিয়ে শুদ্ধকে নিয়ে ইনডোর প্ল্যান্টসগুলোর পরিচর্যাতে ব্যস্ত সে। বৌমাকে তখনও খেয়াল করেনি, তবে প্রেরণা ওকে দেখছে চুপচাপ, ঠোঁটে টেনে লাজুক হাসি। ঋতুকে নিয়েও একটা কল্পনা প্রেরণা করে ফেলেছে। খবরটা পেয়েই ঋতু ছুটবে রান্নাঘরে, এক থালা পুষ্টিকর খাবার নিয়ে এসে সে যাবে প্রেরণাকে নিয়ে, এবং এখান থেকেই পূর্ণ হাতে শুরু করবে প্রেয়সীর জীবনের আর একটা ফাঁকা অবস্থায়, প্রেরণার জীবনের আর একটা ফাঁকা অধ্যায়। কিছু না পাওয়া সুখ, আদর, পারিবারিক যত্ন যা বিগত জীবনে প্রেরণা পায়নি। কাঁধে হঠাৎ একটা হাত পড়তেই চমকায় প্রেরণা। চকিতে ফিরতেই দেখতে পায় আলোকে খানিকটা গুটিয়ে দাঁড়িয়ে। অল্প হাসতেই আলো বলে ওঠে, কি খারাপ লাগছে পেটে কথা চেপে রাখতে? অবাক হবার স্বরে প্রেরণা বলে, মানে বড় মা? হাসে আলো, ওর মাথায় হাত বুলিয়ে দিতে বলে, হুবহু এই দৃশ্যটা আমার জীবনে ঘটেছিল। তোমার বড় বাবাও সেদিন পার্টির কাজে ব্যস্ত ছিল। আমি বাড়িটা সারাদিন উসখুস করেছি, বাড়ির সবার সামনে গিয়ে হয়তো ঘুরপাক খেয়েছি। কাউকে বলিনি, তোমার বড় বাবা আগে জানতে চাইবে তাই। অথচ ওই দিনটাতেই তাকে অত ব্যস্ত হতে হলো। প্রেরণা ভীষণ অবাক চোখে তাকিয়ে রইল। আলো আরো প্রশস্ত হেসে বলল, তখন পরীকে কল করে কিটবক্স কোথায় জানতে চেয়েছো, সেখান থেকে আন্দাজ করেছি। এমনিতে আমি কিন্তু জানি না, ঠিক আছে আমি যাই।
তুমি তোমার স্বামীকে আগে জানিও, তারপর না হয় আমরা জানবো। রেস্তোরাঁর বাইরে বেশ খানিক সময় ধরে অপেক্ষা করছিল উজ্জ্বল সেহা। ওদের মিটিং প্লেস ঠিক হয়েছে এই রেস্তোরাঁটি। ইরফান প্রণমী গিয়ে পৌঁছয় 5 মিনিট দেরি করে। দরজার বাইরে বাইক থামাতে অবধি পারল না ইরফান। প্রণমী লাফিয়ে নামলো। আজ দেরি করলো না 1 সেকেন্ডও। ইরফানের ঠোঁটে লেপ্টে আছে দুষ্টু হাসি, তবে প্রকাশ্যে আর হাসে না। শান্ত ভঙ্গিতে নিজেও বাইক থেকে নেমে প্রণমীর ওড়না ঠিক করে দেয়। চাপার আগে ক্রমশ গুটিয়ে যাচ্ছে প্রণমী। ইরফানের হাতটা সরিয়ে নিজেই ওড়নাটা ঠিক করে দিল। সেহা উজ্জ্বলের পাশে চুপচাপ দাঁড়িয়ে। ওর দৃষ্টি শুরু থেকে ছিল প্রণমীর হাতের দিকে, যে হাতটা রাগী মির্জা শক্ত করে ধরে রেখেছে। তবে ধরে রেখেছে একেবারে পথ চলার শুরু থেকে। কত আদর, আশ্বাস আর ভরসা মাখা ওই হাত দুটো। বরাবরের মতন সেহা চোখ নামিয়ে নেয়। সে মনের ভুলেও ভুল করে ওই সুন্দর মানুষ দুটোর প্রেমে বদ নজর লাগিয়ে দেওয়ার মেয়ে নয়। একটা মৃদু শ্বাস ফেলে সেহা, আচ্ছা সে ওদের প্রতি এত মনোযোগ কেন দেয়? অদ্ভুত। তার এই মুহূর্তে এই দুজনের মাঝখান থেকে বেরোনো দরকার। ওরা হাত ধরাধরি করে হাঁটুক, নয়তো এখানে কোমর ধরাধরি করে হাঁটুক, নয়তো এখানে কোমর জড়িয়ে নাচানাচি করুক, তাতে কি? কয়েকটা ফাঁকা ঢোক গিলে নিজের মুখে হঠাৎ টের পেল ওর কোমরে উজ্জ্বল হাত রেখেছে। কিছুটা অবাক হয়ে সেহা তাকালো উজ্জ্বলের মুখে। উজ্জ্বল যেন ওর কোমর পেঁচিয়েই টেনে নিয়ে চলেছে সামনে, বলছে, হঠাৎ হঠাৎ যেখানে সেখানে এভাবে স্ট্যাচু হয়ে গেল তো বিপদ শ্রাবন্তী। তা কি ভাবছিলে? নিজ কোমরে লোকটার হাতের দিকে চোখ দেয় সেহা। হাতটা বেশ শক্ত, তার চেয়ে বেশি শক্ত এই বাঁধন। সেহা ঠোঁটে লাজুক হাসি টেনে বলে, কি ভাবছিলাম আপনি বলেন তো? আপনি তো সব বলতে পারেন মুখ দেখে। দুজনে হাঁটছে কদমে কদমে একই তালে। উজ্জ্বল বলল, ভুল বললে। আমি মুখ দেখে নয়, আচরণ দেখে ধারণা করি মানুষকে। আর তোমার এখনকার আচরণ বলছে তোমার খুব খিদে পেয়েছে, তাই তুমি হাঁটতে পারছো না। ফিক করে হেসে দিল সেহা। ওকে সঙ্গ দিতে হাসলো উজ্জ্বল। পরপর হাসি থামিয়ে উজ্জ্বল ঠান্ডা গলায় বলে, আমি সত্যিটা বলবো, তুমি কি ভাবছিলে? বলার আর দরকার পড়ল না। সেহা সবটা বুঝে গিয়েছে লোকটার কণ্ঠের দৃঢ়তায়। লোকটা নিশ্চিতভাবেই সব জানে। লোকটার থেকে লুকোনোর সাধ্যি হয়তো ওর হয়নি। পেহুকে জবাব দেওয়ার সময়টুকু না দিয়ে উজ্জ্বলই হেসে উঠল। ভাবনায় আমাদের প্রত্যেকের মাথায় এমন অনেক কিছুই আসে, সেগুলো ভাবনায় রেখে দেওয়াই উচিত, তাই না? তবে হ্যাঁ, কারো ভালোবাসার উপর যাতে তোমার বদনজর না লাগে, সেক্ষেত্রে তুমি মাশাআল্লাহ বলে দিতে পারো। সেহা মাটিতে নিচু করে নেয়। সেহা মাথাটা নিচু করে নেয়। ভীষণ লজ্জা পেয়েছে সে। পর নিজেকে সামলে স্বাভাবিক হয়ে আশেপাশে তাকিয়ে উজ্জ্বলকে বলল, কোমর ছাড়ুন, সবাই দেখছে। দেখুন নিজেরা কিছু একটা বলা বলেও করছে। উজ্জ্বল বলে, ওরা সম্ভবত আমাদের দিকে মাশাআল্লাহ বলছে। সেহা নিজে থেকেই ছাড়িয়ে দিতে চায় উজ্জ্বলের হাত। উজ্জ্বল ছাড়ে না, বলে, কেন? ইনিয়ে বিনিয়ে ঠিক বোঝাও আমি আনরোমান্টিক। এখন তুমি নখরা কেন? এসব বাড়িতে বসে করবেন। কিন্তু বউ তো তুমি আমার এখানেও শ্রাবন্তী। নীরের ভারী স্বরে কথাটা বলেছে উজ্জ্বল, এবং সেহা ওখানেই থামল। দুজন গিয়ে দাঁড়ায় প্রণমী ইরফানের সামনে। সেহা গিয়ে প্রণমীকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে, কুশল বিনিময় করে। প্রণমীর শুকনো মুখটা দেখে উজ্জ্বল হেয়ালি করে ওঠে। কি ব্যাপার প্রণমীর? হাসি খুশি মেয়েটাকে আজ এমন লাগছে কেন? ইরফান চোরা চোখে এক ঝলক আবার তাকায়। উত্তরটা সেই দেয় উজ্জ্বলকে। ও কাঁদছে না ভাইয়া, ওর চেহারাই এমন। মুখ ঘুরিয়ে নেয় প্রণমী তৎক্ষণাৎ। ইরফানকে এটা বোঝাতে তার এসব সস্তা ধরনের রসিকতা দিয়ে প্রণমীকে আর হাসাতে পারবে না সে। প্রীতম বউকে নিয়ে ঠিক সন্ধে নাগাদ শ্বশুরবাড়িতে চলে এসেছে। তখন বাড়িতে উপস্থিত রাজ্যের মেহমান ইরফান, প্রণমী আর উজ্জ্বল সেহাও চলে এসেছে ঘুরে ফিরে। এত মেহমান দেখে ভীষণ অস্বস্তিতে পড়েছে প্রীতম। হাতে তার মিষ্টির কিছু প্যাকেট। পরীর কাছে গিয়ে ওগুলো রেখে বলে, আপু কই? প্রেরণার মাথা ধরেছে খুব। আজকের কাজবাজ সব ওরই করার কথা ছিল। মেয়েটা কত উৎসাহী ছিল,
এখন শুয়ে আছে ঘরে। এত মেহমান কেন? সব আশেপাশে বাড়ির আন্টি হয় তোমাদের, বড়ভাবেই নিমন্ত্রণ করেছে। আজ 5 ছেলে মেয়ে একসাথে হয়েছে, তাই ছোটখাটো একটা পার্টি রেখেছে ভাবি। তুমিও যাও, ইনুকে নিয়ে রেস্ট নাও, দোতলায় ইশিরা আছে। প্রীতম ইনু মাথা নেড়ে ঘুরে দাঁড়াতেই মুখোমুখি হয় ইসমামের। ইসমাম এতক্ষণ ধরে চুপচাপ মেয়ে জামাইকেই দেখছিল। প্রীতম শ্বশুরকে সালাম দেয় নিচু গলায়। ইসমাম মাথা দুলিয়ে জামাইয়ের সালামের জবাব দিয়েই ইনুকে বলে, চেহারার কি হাল করেছো? যত্ন নাও না নিজের। প্রীতম চুপ করে দাঁড়িয়ে থাকে। এখন তার শ্বশুরের মেয়ে নিজের যত্ন নেয় না, সেই দায়টাও নিশ্চয়ই ইসমাম মির্জা তার মাথায় চাপাবে। এনু কিছু বলার আগেই ইসমাম দৃষ্টি রাখে প্রীতমের ডান হাতে। ওই হাতে এনুর কিচ্ছু নেই। ওগুলো চোখে পড়তেই ইসমামের ঠোঁটে আপনা আপনি এক চিলতে প্রশান্তিময় হাসির রেখা ফুটে উঠল। গলা খাকারি দিয়ে গুটিয়ে নিল মেয়ের জন্যে নিজের উৎকণ্ঠা ভাব। প্রীতমের শান্ত মুখটাতে দৃষ্টি স্থির রেখে ইনুকে বলে, সমস্যা নেই, এখন তো পড়াশোনা করার সময়। চেহারা ভাঙবে গড়বে ব্যাপার না, যাও উপরে। ইনু গেলেও প্রীতম শ্বশুরের সামনে দাঁড়িয়ে থাকে মিনিট খানেক। ও এটা কেন করেছে নিজেও জানে না। ইসমাম নিশ্চুপ হাসে, পরপর গম্ভীর গলায় বলে, তা তোমার চেহারা ভাঙছে কেন? প্রীতম জবাব দেওয়ার আগেই ইসমাম বলে, বেশি কাজ মানে বেশি টাকা জানি, তবে জীবনে সুন্দরভাবে বাঁচতে গেলে খুব বেশি টাকার প্রয়োজন নেই। এই বয়সে শরীরের স্বাস্থ্য খারাপ করে টাকার পেছনে ছুটলে পরে ভুগবে। আমাকে দেখে শিখতে পারো। আমি একজন ছাপোষা প্রফেসর হিসেবে রয়ে গিয়েছি, তবুও জীবনটা শান্তির ছিল। চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাথা নাড়ে প্রীতম বাধ্য ছেলের মতো। তবুও নড়ে না, যেন শ্বশুর না বলা অবধি সে এখান থেকে যাবে না। ইসমাম চেয়ে চেয়ে দেখে মেয়ে জামাইকে কিছুক্ষণ, তারপর নরম গলায় বলে, সবসময় তো ইনুকেই জিজ্ঞেস করা হয় ও কেমন আছে, তুমি ওর প্রতি কতটা কি দায়িত্ব পালন করছো। আজ তোমার কাছে জানতে চাচ্ছি ইনু তোমার প্রতি কতটা দায়িত্ব পালন করে। আসলে ভেবো না আমি শুধু আমার মেয়ের স্বার্থ দেখি। আমি ছোট থেকে ওকে শাসনে রেখেছি, তাই ও কারো দুর্বলতার সুযোগ নিয়ে তাকে জ্বালাতন করলে আমি লজ্জিত হব। প্রেরণাকে ঘিরে বাড়ির লোকদের উদ্বিগ্নতা বাড়ছে। থেকে থেকে প্রত্যেকেই এসে 2-1 করে জানতে চাইছে কোথায় কি অসুবিধে হচ্ছে। শেষটায় আলো এসে সবাইকে প্রেরণার ঘরের সামনে থেকে তাড়িয়ে দিল। বিছানায় শুয়ে শাড়ির আঁচলে মুখ চেপে হাসছে প্রেরণা। দোচোখ বুঝে হঠাৎ নিল মস্ত এক শ্বাস। মাথায় খানিক সময়ের জন্যে দুষ্টু বুদ্ধি এলো। সবাইকে একটু ঘোল খাইয়ে পরে সারপ্রাইজ দিবে নাকি? পরে নিজেই নিজেকে শাসালো, না, অসুস্থতা নিয়ে মজা করা উচিত না। বিছানায় বড্ড অযত্নে পড়ে আছে ফোনটা। আজ যেন ওটা বড্ড অলস। তাজওয়ার মির্জা আজই এত ব্যস্ত হলেন। অবশ্য আগামীকাল সবাই ট্রিপে বেরিয়ে পড়বে, তাই হাতের কিছু কাজ আজই শেষ করে রাখবে হয়তো। ইহানের কথা ভাবতে ভাবতে কল চলে আসলো ওর তরফ থেকে। প্রেরণা ব্যগ্রতার সহিত কলটা রিসিভ করতেই আবার শুনলো ওপাশ থেকে কেউ চেঁচামেচি করছে। এর মাঝেই ইহান ডাকলো, প্রেরণা, শুদ্ধ কোথায়? আছে, বড় বাবার সাথে খেলছে। কেন? আমার আসতে দেরি হবে, ওকে আজ জাগিয়ে রাখবেন। সবার জন্য স্পেশাল আইসক্রিম আনবো। প্রেরণা চুপ করে রইল। আবারও বুকটাতে খেলে গেল এক শীতল অনুভূতি। প্রেরণার মনে পড়ে গেল ছোটবেলায় প্রেরণার পাপাও ওদের 3 ভাই বোনের জন্যে রাতে বাড়িতে ফেরার পথে এটা সেটা আনতো, যেমনটা ইহান আনেন। শুদ্ধ ঘুমিয়ে থাকলে আবার যত্ন করে শুদ্ধের মাথার কাছে রেখে দেয় চকোলেট অথবা ক্যান্ডি। লোকটা শুদ্ধর অভ্যেসটা খারাপ করে দিচ্ছে দিনকে দিন, অথচ এখন আর প্রেরণা নাক সিটকাতে পারে না। শুদ্ধ আর ওর আব্বুর সমঝোতার মাঝপথে প্রেরণা ঢুকতে পারেই না আজকাল। আজ পার্টি ছিল নামে, আসলে বাইরে হচ্ছিল এই এলিট পাড়ার মহিলাদের গসিপ। কার বাড়ির বউ কত শ্রেষ্ঠ, কার বাড়ির জামাইয়ের কয়টা ইন্ডাস্ট্রি আছে, এসব নিয়েই বিশদ আলোচনা। আলো যেন আজ বিপদেই পড়ল এদের নিমন্ত্রণ করে। অবশ্য তারই বা কী করার ছিল। পাড়ার মহিলা ক্লাবে রোজ বিকেলের আড্ডায় সবাই ধরে মজার ছলে বলেছিল একবেলা বাড়ির বউদের হাতে খাওয়াতে হবে। যাই হোক, হাই তুলছে ঋতু। ভাবি সম্প্রদায় যেভাবে পাচ্ছে নিজেদের বাড়ির জামাই বউ নিয়ে বাড়ির গেট এঁটে চলেছে। ওসব শুনে ঋতুর ঘুম পাচ্ছে।
এর মাঝে ব্যারিস্টার শামসুল হকের স্ত্রী রোমানা হঠাৎ আলোকে বলে ওঠে, আসলে প্রেরণা সাডেন অসুস্থ হয়ে পড়েছে, তবে সে নিচে আপনাদেরকে বেড়ে খাওয়াবে। আলো এবার নড়ে চড়ে বসে। সবার বাড়ির বউয়েরা কেউ ডাক্তার, কেউ ফরেনার ক্যাডার, কেউ নামকরা বিউটিশিয়ান, কেউ নামকরা ইনফ্লুয়েন্সার। এর মাঝে তাদের বাড়ির ছাপোষা সাদামাটা ব্যবসায়ী বড় বউ যে কম কিছু নয় সেসব ফলাও করে বলতে থাকে আলো। আলো কখনোই নিজেদের সুখ বাইরের লোককে শুনিয়ে বেড়ানোর মহিলাটি নয়, তবে আজ যেন তার চোখ মুখ অন্য রকম লাগছে এসব আলোচনা করতে। তাদের ভরা সংসারে একজন জামাই, এসপি, একজন উকিল, একজন নাম করা প্রোগ্রামার। জামাইদের টাকার প্রসঙ্গে আলো ভাবে না, তবে তাদের বাড়ির জামাইরা ভীষণ মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন, এটাই আলোর কাছে গর্বের। আর বাড়ির বউ দুটো, আলো জানে এমন বাধ্য বউ এই তল্লাটে কারো বাড়িতে নেই। এই এলিট মহলে কার বাড়িতে কেমন উচ্ছন্নে যাওয়া বউ আছে তার খবর এমনিতেই রাস্তায় নামলে শোনা যায়। সেখানে তাদের বাড়ির বউয়েরা নিখাদ হীরা, যারা তাদের স্বামীর একান্ত বাধ্য। বড় বউয়ের গল্প আলো শেষ করতেই মিসেস নীলাশা মজার ছলে বলে ওঠে, সব প্রশংসা বড় বউয়ের। ঋতু জবাবটা দিল তৎক্ষণাৎ, কণ্ঠে তার উৎফুল্ল ভাব। না না, আমার ছোট ছেলের বউ, তার তো বিরাট গুণ, কত ভালো গান করে, শুনলে বুঝতে পারবেন। ওই তো টিভির অডিশন অবধি দিতে যাওয়ার কথা ছিল, পরে না বিয়ে হওয়ায় এসব হলো না। দাঁড়ান, আজ শুনে যাবেন ওর গান, ভীষণ গুণী মেয়ে। কিশোরীর রিনরিনের স্বরে বলে ঋতু চট করে উঠে দাঁড়ায়। তার মাঝে ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। তার গুণী ছোট বউয়ের একটা গুণ আছে, সবাইকে শোনাতে আর দেখাতে চায় সে। দরজার নক করে ভেতরে উকি দিতেই ঋতু দেখতে পেল প্রণবী বিছানায় চুপচাপ বসে আছে। আজ এই মেয়ের ঠিক কি হয়েছে ঋতু সঠিকভাবে জানে না, তবে এত বিষণ্ণতার কেন্দ্রবিন্দু যে তার গুণধর ছেলে তা বলাই যায় চোখ বুঝে। ঋতু এগিয়ে গিয়ে প্রণবীর থুতনি উঁচু করে তুলে ধরে ভীষণ চিন্তিত হয়ে জানতে চাইল, বাড়িতে এত আনন্দ আয়োজন, তোমার মুখ ভার কেন? ইরফানের সাথে ঝামেলা হয়েছে? মিটমাট করে নাও না কেন, কাল সবাই ঘুরতে যাবে। কই কিছু হয়নি তোমার? মিনমিনে জবাবে বিষয়টা অস্বীকার করে নেয় প্রণমী। সত্যি বলতে তার সাথে ইরফান মির্জার আসলেই তো কিচ্ছু হয়নি। প্রণমী শুধু ওই লোকটার একটা আচরণ ভীষণ হতাশ। এই হতাশার কথা কাউকে বলতে ইচ্ছে করছে না, ভাইয়া আপুকেও না। সন্ধ্যায় রেস্টুরেন্ট থেকে বাড়িতে ফিরে ঘরেই এভাবে বসে আছে। বাইরে দোতলার বারান্দার দিকটাতে সবাই বসে আড্ডা দিচ্ছে। কতদিন পর মঈন আর উজ্জ্বল জিজু এসেছে। জিজু এসেছে, ভাইয়া এসেছে। প্রণবী সেখানে যাওয়ারও আগ্রহ পাচ্ছে না। মাথায় শুধু কিছুক্ষণ পর পর একটা কথা ঘুরপাক খাচ্ছে, রিপ্পি। ঋতু প্রণবীর হাত টেনে ধরে তাড়া লাগায়। আচ্ছা কি হয়েছে তা পরে শুনবো, এখন তুমি চলো, নিচে যেতে হবে ওই আন্টিদের কাছে। কেন মা? কিছুক্ষণ আগেই তো কুশল বিনিময় করে এলাম। তাই এসেছো? এখন ওরা তোমার গান শুনতে চাচ্ছে, সবাই খুব আগ্রহ নিয়ে বসে আছে। গানের কথা শুনতেই প্রণবীর কুচকানো কপালটা ক্রমশ স্বাভাবিক হয়। ঋতু টের পেল মেয়েটির মুখশ্রীর এই আমূল পরিবর্তন। আলতো হাতে প্রণবীর হাত ধরে টেনে ঘরের বাইরে আনতেই মুখোমুখি হলো ইরফানের। ইরফান প্রণবীর খোঁজে এসেছে, ওকে বলল, প্রণব, সবাই ট্রুথ অর ডেয়ার খেলবে, তোমায় ডাকছে, তুমি যাবে? মুখ ঘুরিয়ে নেয় প্রণবী। অস্পষ্ট ভেঙচি কেটে ঋতুর পিছনে লুকায়। শাশুড়ির হাতটা আঁকড়ে ধরে শক্ত গলায় বলে, মা আমি আপনার সাথে যাব। ওর প্রত্যাখ্যান সইতে না পেরে ইরফান মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। এতক্ষণে তার ভীষণ মেজাজ খারাপ হলো, কিন্তু সেসব আর প্রকাশ করে না। আর মাত্র 2 ঘন্টার ব্যাপার। রাত গড়ালেই যখন দৌড় আটবে ঘরের, তখন দেখবে তার বউয়ের অভিমান কোথায় যায়। খুব ভালো করেই দেখবে সে। প্রণবী এগিয়ে যায় ত্রস্ত পায়ে। ঋতু পেছন ফিরে ছেলের মলিন মুখটাও দেখে, ফিসফিসিয়ে বলে, কি নিয়ে লেগেছে তোদের? এখনো তো লাগেইনি, সারাদিন পিঠ বাঁচিয়ে চললাম,
কাছে যেতে ভয় করে। যদি উগ্নৎপাত হয়? ঋতু থমথমে গলায় বলে, যা ওদের কাছে, একটু পর ওকে দোতলায় পাঠিয়ে দেব। মাথা পুছিয়ে বুঝিয়ে সমস্যা জানতে চাইবি। বাড়ি ভর্তি জামাইরা, খবরদার মেহমানদের সামনে কাহিনী যেন না হয়, না শুনি কোনো। ইরফান দাঁত কপাটি বের করে মাথা চুলকে বলে, সো সুইট অফ ইউ মাম্মা। ঋতু এগিয়ে গিয়ে প্রণবীর সাথে কদম মেলায়। সিঁড়ির কাছটাতে আসার পরেই হঠাৎ বৌমার হাতটি খপ করে টেনে ধরে ঋতু দাঁড় করিয়ে দিতেই চমকায় প্রণবী। সামান্য ভয়ও পেল। পরপর শুনল ঋতু ফিসফিস করে বলছে, শোনো, সবচেয়ে যে গানটা ভালো করে ওটা গাইবে, কেমন? মাঝপথে আবার থেমে যেও না যেন। আর গলাটা ফ্যাচ ফ্যাচে লাগছে কেন তোমার? একটু চা খাবে নাকি? নিশ্চুপ প্রণবী শাশুড়ির কথা শুনছে। ঋতু এবার একা একা বিড়বিড় করে, সব কটা চুন্নি, শুধু বাতেলা ছাড়ে। আমার বৌমা সেই। হ্যাঁ, তোদের বৌমাই সব উদ্ধার করেছে, তবে আমার বৌমা কি ফেলনা? প্রণব খুব সুন্দর গান গাইবে, কেমন? গান শুনে যেন মুখ বন্ধ হয়ে যায় সবার। সব কটা বড্ড বেশি চাপা মারে। প্রণবী এতক্ষণে ভীষণ অবাক তার শাশুড়ির বাচ্চা সুলভ আচরণে। পরপর উচ্চ শব্দে হেসে ওঠে মেয়েটা। চেপে ধরে ঋতুর হাত। হাসতে হাসতে শরীর ভেঙে পড়ার জোগাড়। হাসছো কেন? হাসির কি বললাম? দুপাশে মাথা ঝাঁকায় প্রণবী। হাসি থামিয়ে এইবার বুক ভরে শ্বাস নিয়ে বলে, আমি খুব সুন্দর করে গান গাইবো মা। গান শুনে সবার মুখ বন্ধ হয়ে যাবে। চলুন, এত উত্তেজিত হবেন না। গান শুনে সত্যি সত্যি কথা বন্ধ হয়ে গিয়েছে সকলের। প্রণবীর মুখ হাসি হাসি। তার মনে সুপ্ত ইচ্ছে জেগেছে তার শাশুড়ির বিজয়ী মুখটা দেখার। নিশ্চয়ই ভীষণ খুশি হয়েছে। তার শাশুড়ির অবচেতন মনে প্রণবীকে নিয়ে গর্ব করছে, এটা বুঝতে পেরেই শান্তি পেয়েছে সে। না দেখুক দু চোখে একজন ৪৫ ঊর্ধ্ব ভদ্রমহিলার হাসি হাসি সরল তবে গর্বিত মুখটা প্রণবী নিজে নিজেই দৃশ্যপটে এঁকে স্বস্তির শ্বাস ছাড়ে। ঋতুর মুখটা আসলেই জিতে যাওয়ার মতন হয়েছিল বাকি ভাবিদের কোটর থেকে বেরিয়ে আসা চোখগুলো দেখে। নাকের ডগায় চিকচিক করছে অহংকার। দুপাড়ার আন্টিরা একে একে কত প্রশংসা করছে প্রণবীর। ঋতু এতক্ষণে মুখ খুলে বুক ফুলিয়ে আবার বলে যেতে থাকে, অডিশনেও ঠিক তো জানেন, যদি যেতে দিতাম আমি দিলাম না, তাও চর্চা করুক। এসব তো আমরা পারি না বাবা। সে যখন পারে তখন গাক, শুধু সিঙ্গার না হলেই হলো। আমার আবার সিঙ্গার বৌমা পোষাবে না, ওটা বড্ড ভারী হয়ে যাবে। রাতের খাবারের পরেই গাড়িটা ফাঁকা হলো। অতিথি আপ্যায়নের সময়টিতে প্রেরণা একবার নেমেছিল নিচে। নিজের হাতে বেড়ে খাইয়ে আবার গিয়ে বিছানায় নিয়েছে। আজ যেন শরীরের আলস্যতাই কাটছে না। ওদিকে বাকিরা পুনরায় বারান্দায় গিয়ে বসেছে। ইচ্ছে খুশিকে ওর নানা ভাই আর নানুমণির কোলে রেখে নিশ্চিন্ত ইসি। লাফাতে লাফাতে সকলকে টেনে নিয়ে বসিয়েছে ট্রুথ অর ডেয়ার খেলবে তাই। প্রণবীকেও ছাড়েনি। বাকিদের মধ্যে বেশ উৎফুল্ল ভাব, অথচ বিষণ্ণ প্রণবী। বেশ চমচমাট হয়ে উঠেছে খেলার আসর। প্রথমেই মঈন নিয়েছে ডেয়ার। সুযোগটা লুফে নিয়ে ইসি মঈনকে টাস্ক দিল শ্বশুর শাশুড়ির সামনে গিয়ে মঈনকে একটা জোকস বলে আসতে হবে। যদি না পারে তবে ৫,০০০ টাকা জরিমানা দিতে হবে। কিছুটা বিপদে অবশ্য মঈন পড়েই গিয়েছিল। শ্বশুর শাশুড়িকে সে ভয় পায়, তাছাড়া তার পেশার একটা গাম্ভীর্যতা আছে। এভাবে হুট করে গিয়ে শ্বশুর শাশুড়িকে জোকস শুনিয়ে আসবে কিভাবে? ইনুর জোর জোরেতে তবুও উঠল। তবে গিয়ে শ্বশুরের সামনে গিয়ে দাঁড়িয়ে মিনিট খানেক ফালফাল করে তাকিয়ে রইল মঈন। স্বামীর খুশিতে কোলে নিয়ে তুলতে তুলতে অবাক চোখে দেখে জামাইকে বলল, কিছু বলবে? দুপাশে ঘন ঘন মাথা নাড়ে মঈন। তারপর বেরিয়ে আসে কিছু না বলেই। সোজা চলে গেল সে। এসব তার দ্বারা হবে না। এর চেয়ে ৫,০০০ টাকা জরিমানা দিয়ে দেওয়া ভালো। উজ্জ্বল নিল ট্রুথ। শুরুতেই বলল, প্লিজ কেউ আমার ইনকাম নিয়ে কিছু জানতে চেও না, এটা ব্যাড ম্যানার্স। হাসলো সবাই। তবে তাকে প্রশ্ন করলো ইনায়া, আচ্ছা ইনকাম বলতে হবে না, বিবাহিত জীবনে সত্যি ফিডব্যাক দিন। একটা লম্বা শ্বাস ফেলে উজ্জ্বল মজার ছলে বলল, খুব বিপদে ফেলেছ, দিতেই হবে। সেহা পাশ থেকে বলে উঠল,
হ্যাঁ, মন্দ হলেও দিতে হবে। রাগ করবে না তো? না। উজ্জ্বল বাঁকা হেসে বলল, এ বছরটা কিছু বুঝতেই পারছি না, এই ফিডব্যাকটা 5 বছর পরে দেই। জি জি, বাচ্চা কাচ্চা সমেত গুছিয়ে একটা ফিডব্যাক দিবেন জিজ। ইনুকে চোখ রাঙানি দিল সেহা। প্রণবী ব্যতীত বাকি সবাই হাসছে। ইরফান চোরা চোখে বারবার বউকেই দেখছিল। শেষমেশ একটা কাণ্ড করে বসল প্রণবী। ইরফান যখন ট্রুথ নিল, খেলার মাঝেই সবার সামনে প্রণবী বলে উঠল, রিম্পিকে? বিষয়টা সকলের বোধগম্য হতে কিছুটা সময় নিল। অতঃপর পরিবেশ চুপচাপ। ঝড়ের আগে প্রকৃতি যখন শান্ত থাকে ঠিক তখনকার সময়ের মতো। ইরফান ঠান্ডা চোখে চেয়ে আছে। প্রণবী ওর কাছে প্রশ্নটা একবার করে ক্ষান্ত হয়। পরপর ডেকে ওঠে প্রীতমকে। গমগমের স্বরে বলে, রিম্পিকে ভাইয়া? তোমার চেনার কথা তো। কানেকশন কি তোমাদের 3 জনের? পরিস্থিতি বিগড়ে যাওয়ার আগেই ইসি বলে উঠল, প্রণব, এখন আমরা খেলাটা কন্টিনিউ করি। আমি তো খেলছি। ওই যে লোকটা ট্রুথ নিল, এখন প্রশ্নের জবাব দেবে না? ক্রমশ শক্ত হচ্ছে প্রণবীর বাচন ভঙ্গি। তার তরুণী মন এত অহেতুক বিষয়টি নিয়ে এত ভার হচ্ছে কেন সে নিজেও বুঝতে পারছে না। সে শুধু অনুভব করছে রিপ্পি নামের একটি মেয়ের সাথে তার পুরুষটির হয়তো প্রণয়ের সম্পর্ক ছিল, হয়তো বেশ গভীর আবেগ ছিল। নয়তো বিয়ের এতদিন পর রিপ্পির খবর কেন তার বন্ধুরা তাকে কল করে জানাবে? ইনু আর প্রীতম একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে সেই তখন থেকে, কারণ ওরা প্রণবীকে চেনে। রাগে উত্তেজিত হওয়ার আগে এমন করে গলা কাঁপিয়ে কথা বলে মেয়েটা। ইনায়া উঠল, গিয়ে ননদের পাশে বসে বলল, চলো তুমি, তোমাকে বলছি। প্রীতম সাথে সাথে বলে উঠল, প্রণব, বিষয়টা এখানে আলোচনা করার মতো বিষয় না, তাই ইরফান বলছে না, এখানে ঘরে গিয়ে বলবে। বিষয়টা এখানে আলোচনা করলে কি হবে? ওই লোকটার এক্স ছিল, সেটা এখানে বলতে কি সমস্যা? এক্স তো থাকতেই পারে। বিষয়টা এখানে বসে কেন বলতে চায় না উনি? নিশ্চয়ই ওনার মনে দোষ আছে, নয়তো ওনার পিড়িতে রিম্পির বাচ্চা হয়েছে সেই খবর এখনো কেন রাখবেন উনি? কাঁদো কাঁদো ভঙ্গিতে ঘর কাঁপিয়ে চেঁচিয়ে উঠতেই প্রত্যেকের চোখ গোল্লা গোল্লা হয়ে গেল নিমেষেই। একযোগে ঘুরে তাকালো ইরফানের দিকে। মঈন সাথে সাথে বলে উঠল, রিপির বাচ্চার খোঁজ নিয়ে তুমি কি করো ইরফান? প্রীতম চাপা রাগ নিয়ে একই প্রশ্ন করে। ইরফান ভাবলেশহীন প্রণবীর দিকে তাকিয়েই জবাব দিল, রিপির খোঁজ নেই না আমি। হাদা নিক্সন কল করেছে আমার সংসারে আগুন লাগাতে, অতি ফাজিল। একটু থেমে ঘন প্রশ্বাস ফেলে ইরফান প্রণবকে বলে উঠল, রিপি এক্স নয় আমার, রিপিকে শুধুমাত্র পছন্দ করতাম। প্রণবী নিশ্চুপ হয়ে শুনল সে কথা। পরপর নির্লিপ্ত ভঙ্গিতেই উঠে দাঁড়ায়। ওর পদক্ষেপ সম্পর্কে কেউ কোনো ধারণা করতে পারছিল না। মেয়েটা মুখটা শুকনো করে গটগট করে হাঁটা ধরতেই উজ্জ্বল আপত্তি করে ওঠে, প্রণবী শোনো, এটা তো মন খারাপ করার কোনো বিষয় নয়, ইরফানকে এক্সপ্লেইন করার সুযোগ দাও। প্রণবী থামলো 1 সেকেন্ডের জন্যে, বলল, জানি এটা মন খারাপের বিষয় নয়, একটু একা থাকবো আমি। এক্সকিউজ মি। প্রণবী চলে যাওয়ার পরেও ইরফান মিনিট 2 বসে রইল চুপচাপ। ইসি এসে ওকে ঠেলে ওঠালো, যা গিয়ে বোঝা হাদারাম বসে আছে। ঘরে ঢুকে দরজা চাপিয়ে খুঁড়তেই ইরফান দেখল প্রণবী বিছানায় ওপাশ ফিরে শান্ত হয়ে শুয়ে আছে, গায়ে চাদর ছড়িয়ে। ইরফান গিয়ে বিছানার একপাশে বসল। দুজনের মধ্যে পিন পতন নীরবতা বিরাজ করে বেশ খানিক সময়। পরপর প্রণবী বলে উঠল, তাকে অনেক পছন্দ করতেন? অনেক না, ওই কিছুটা। আবার হুট করে উঠে বসে প্রণবী, গলায় তেজ ঢেলে বলে, কিছুটা পছন্দ করলে ভাইয়ের সাথে মারামারি নিশ্চয়ই করতেন না? নিশ্চয়ই অনেক পছন্দ করতেন। জবাব দেয় না ইরফান, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তার বোকা বিরক্তি বতীর মুখে। প্রণবীর গা কেঁপে ওঠে আবার। মেয়েটা কেমন অস্থির শ্বাস ফেলছে ঘন ঘন, বুকের কাঁচটা চলছে, মুখটা তেতো লাগছে। যা উচিত নয় প্রণবীও জানে, এগুলো নিছক বাচ্চামি, প্রণবী তো তা জানে। তবুও তার অস্থির লাগে। তার 19 বছরের জীবনটাতে মন্দ থেকে শুরু করে ভালোতে ওই একটা পুরুষ ছিল, ওই একটাই পুরুষ যাকে ঘিরে প্রণবী ভালো লাগা, ভালোবাসা, প্রেম, বিরহের অনুভূতি এনেছে। তখন
এখন প্রণবী হঠাৎ যখন শুনল সে ইরফানের প্রথম ভালো লাগা ছিল না, বিষয়টা স্বাভাবিক হলেও প্রণবী মানতে গিয়ে হোঁচট খায়। ইরফান চোখের পলক না ফেলে দেখছে বউকে। প্রণবীর ঠোঁট কাঁপছে। হঠাৎ কান্নার মতো করে বলে, তাকে কি ভালোবাসার কথা বলে তার পেছনে ঘুরতেন? পাগলের মতো ঘুরতেন? পাগলের মতো ঘুরবো কেন? আমি সুস্থ মানুষ, সুস্থ মানুষের মতো ঘুরতাম। ইরফানের সহজ ভঙ্গির এই মশকরায় আরো ছ্যাদ করে ওঠে প্রণবী। হাতের কাছে ফোনটা ছিল, হুট করে তুলেই ছুঁড়ে ফেলল। ইরফান ঠিক তখনই ওকে ধরল, শান্ত করতে চাপটে ধরল একেবারে। কিন্তু প্রণবীর অবুঝপনার মাত্রা যেন ক্রমশ বাড়ছে, ক্রমশ অশান্ত হচ্ছে সে। এক প্রকার ধস্তাধস্তি লাগিয়ে দিয়েছে ইরফানের সাথে। কিন্তু ইরফানের শক্তির সাথে শেষটাই পেরে না উঠে মাথা ঠেকালো ইরফানের বুকে। রাগ নিয়েই হাঁপাতে হাঁপাতে বলল, ওই মেয়ের জন্য আপনি কি গান গাইতেন? তাকে ইমপ্রেস করার জন্য? ইরফান অস্পষ্ট হেসে নরম গলায় বলে, এটা তো স্বাভাবিক প্রণমী, তাই না? কাউকে আমি পছন্দ করলে তাকে ইমপ্রেস করার জন্য অবশ্যই গান গাইব, যেহেতু গাইতে জানি। ক্যাম্পাসে ফ্রেন্ড জোনের আড্ডায় গাইতাম তাকে শুনিয়ে। এবার যেন প্রণবীর দমটাই বন্ধ হয়ে এলো। হিংসুটে প্রণবী এই স্বাভাবিক ব্যাপারগুলোই মেনে নিতে পারছে না কোনো মতে। না চাইতেও চোখ জোড়া টলটলে হয়। ইরফান একটু রাগ দেখায় এবার। প্রণমী, এনাফ। ভেবো না তোমার সব অযৌক্তিক বাচ্চামোগুলো মেনে নেব। এখন থামো, এক্ষুনি থামবে তুমি। যেন ইরফান দোষী। ঠিক তেমন করে ইরফানকে ধাক্কা মেরে দূরে সরিয়ে প্রণবী উঠে গিয়ে খুলে ফেলল দরজা। তবে বাইরে পা আর রাখতে পারল না। ইরফানের শান্ত স্বর থামিয়ে দিল ওকে। সাহস থাকলে ঘরের বাইরে পা রেখে দেখো তুমি। প্রণবী থামলো ওই হুমকিতে। তবে মিনিট খানেক পরে চেহারা শক্ত করে ঠিকই দরজার বাইরে এক পা রেখে তেজি গলায় বলল, এই যে পা রাখলাম দরজার বাইরে, কি করবেন? মেয়েটির সাহস দেখে হতভম্ব ইরফান। অথচ সে জানতো তার নরম কোমল বউ তাকে ভয় ডর করে। হতাশ ইরফান, চূড়ান্ত হতাশ। শ্বাস ফেলে বলল, কি করব সেটা তো ভেবে দেখিনি। প্রণবী নাক মুখ কুঁচকে নিয়ে বলল, যাচ্ছি আমি, আর আসবেন না আমার পেছনে। কিছুক্ষণ একা থেকে আবার আসবো এ ঘরে, চিন্তা করতে হবে না। ঠিক তখনই ইসি চলে আসে সেখানে। ওদের দুজনের কাণ্ড দেখে মহা বিরক্ত হয়ে বলে, এসব কেমন বাচ্চামি প্রণব? প্রণবী গুটিয়ে যায় ননদের ধমকে। কাছুমাছু ভঙ্গিতে বলে, আমার শুধু অসহ্য লাগছে আপু। আমি শুরু থেকে ভেবেছি ওনার সব গান, ওনার সব প্রেম শুধু আমার জন্য। এটা আমার কাছে স্বপ্নের মতো ছিল। অথচ কোথা থেকে কোন রিম্পির অতীত এসে উড়ে এসে আমার আনন্দকে ফ্যাকাশে করে দিল। ধৈর্য রাখে ইনশিরাহ, আর রাগে না মেয়েটাকে। নিচু গলায় বলে, ওর গান হয়তো তোমার আগে আরো একটি মেয়ের জন্য ছিল প্রণমী, তবে আমার ভাইয়ের জীবনের চূড়ান্ত পাগলামিগুলো তোমার জন্যই ছিল। বাবার সাথে চ্যালেঞ্জ জুড়ে রাত বেরোতে খালি হাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া তোমার জন্য ছিল। এসব শুধুই তোমার জন্য ছিল। এসবে আর কারোর ভাগ ছিল না কখনো, বুঝলে? প্রণবী চুপ হয়ে যায় এইবার। ইসি ওর চুলে হাত বুলিয়ে দিয়ে বলে, পাগলামি করো না, দুজনে সব পিটমাট করে এসো, দাদা আসছে, আইসক্রিম খাবো সবাই একসাথে। ইসি চলে গেলে ইরফান প্রণবী চুপচাপ দাঁড়িয়ে থাকে আরো কিছু সময়। কিন্তু পরে প্রণবী ঠিকই ঘর থেকে বেরিয়ে যায়। ইরফানের রাগ বাড়ে চক্রবৃদ্ধি হারে। এতটা খামখেয়ালি বেরুবে এই মেয়ে তার কল্পনায়ও আসেনি। দাঁতে দাঁত চেপে হজম করে যাচ্ছে সব। প্রণবীর পিছু পিছু যাওয়ার জন্যে পা বাড়ায় অতপর। ধস্তাধস্তি সে করবে না, তবে দেখতে চাই এই মেয়ে সর্বোচ্চ কি করতে পারে। প্রণবী এলোমেলো পায়ে হেঁটে নিচে নামে। ভাগ্য ভালো বাড়ির সিনিয়ররা রাতের খাবার খেয়ে পুল সাইডে গিয়ে বসেছে, নয়তো এসব দেখলে ইরফান মুখটা কোথায় রাখতো? সবার চোখে ধরা পড়ে যেত। ইরফান তার এতটুকু বউকে কন্ট্রোল করতে পারে না। প্রণবী হাঁটছে ইরফানও। যখন গিয়ে ঘরের সদর দরজার দিকে পা বাড়ায়, তখন ইরফান বলে ওঠে, আমি রিপ্পিকে গান শোনাতাম, এটা সত্যি। তবে তোমার জন্য যেসব গেয়েছি ওসবের একটাও গাইনি, বিশ্বাস করো। এইবার প্রণবীর মুখ চোখ স্বাভাবিক লক্ষ্য করলো ইরফান। খুশিতে গদগদ হয়ে আরেকটু এগিয়ে গিয়ে বলল, রিপ্পির একটা কেন, 5টা বাচ্চা হলেও আই ডোন্ট কেয়ার। আমি তো ভীষণ ব্যস্ত আমার নিজের ফ্যামিলি প্ল্যানিং নিয়ে।
মুখ ঘুরিয়ে নেয় প্রণমী। এসব কথায় তার রাগ পড়ে যায়, এটা ওই লোকটা জানে। একদম সদর দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে সে। পরিস্থিতি একটু একটু করে স্বাভাবিক হচ্ছে দেখে ইরফান স্বস্তির শ্বাস ফেলে বলে, কি যাবে না বাইরে? এখানে দাঁড়িয়ে পড়লে কেন? রাগ পড়ে গেছে? প্রণবী মুখটাকে গম্ভীর করে রেখেই জবাব দেয়, বাইরেরটা তো চিনিয়ে দেননি। বিয়ের রাতে বলেছিলেন রাগ করলে এখান থেকেই ফিরিয়ে নিয়ে যাবেন। এর মাঝে এক দফা ঘুমিয়ে উঠেছে প্রেরণা। রাত তখন 10:30 কাটায়। শুদ্ধ এখনো পুল সাইডে তার দাদু দিদুদের সাথে রাতের আকাশের চাঁদ দেখছে, হাওয়া খাচ্ছে। ছেলেটাকে আর ডাকে না সে। প্রেরণা সানন্দে মেনে নেয় শুদ্ধের উপর এই বাড়ির সকলের অধিকার বোধ আশকারা। ফোনটা চেক করে দেখলো ইহানের থেকে আর কল আসেনি। আনমনে হেসে শরীর ভর্তি আলস্য নিয়ে ঘর থেকে বেরোতেই থমকালো সে। চোখের সামনে ইরফানকে দেখে আচমকা ধাক্কা খেয়েছে প্রেরণা। প্রণবীকে পাঁচা কোলা করে ঘরের দিকেই যাচ্ছিল ইরফান। সারাদিন পরে প্রণবীর শুকনো মুখটা জুড়ে খেলা করছে লাজুক আভা। ওদের মধ্যে কি হয়েছে তা জানে না প্রেরণা, তবে এখন যে সবটা মিটমাট হয়ে গিয়েছে তা প্রণবীর রাঙা ভাব দেখেই বুঝলো প্রেরণা। এই মুহূর্তে প্রেরণা কি করবে বুঝে উঠতে না পেরে দু চোখ বন্ধ করে ঘুরে দাঁড়ায়। ভাবি মনির সামনে ইরফানও দারুণ লজ্জায় পড়ে গিয়ে গলা খাকারি দিয়ে বলে ওঠে, হোঁচট খেয়েছে ভাবিমণি, পায়ে ব্যথা পেয়েছে। প্রেরণা ওপাশ ফিরেই ইতস্তত করে বলে ওঠে, হ্যাঁ ঠিক আছে নিয়ে যাও। ইরফান চলে যেতেই প্রেরণা হাসে কিছুক্ষণ দাঁড়িয়ে, বুক ভরে নেয় শ্বাস। তার সেই ছোট্ট বোনটা কখনো কি প্রেরণা ভেবেছিল এভাবে তাকে আগলে রাখার মতো কাউকে পাবে প্রেরণা? ইহান এসেছে 11টা নাগাদ। বাড়ির একটা প্রাণীও তখন ঘুমোয়নি, এমনকি ইচ্ছে খুশিও না। তারা ননমণিদের কোলে ঘুরে ঘুরে খেলছে, আর বাকিরা সবাই ট্রিপের পরিকল্পনা করতে ব্যস্ত। বাড়ির বড়রাও খোশ মেজাজে আড্ডা দিচ্ছে। পরি এসে বারবার তাদের সকলকে খুঁচিয়ে বলছে, কতদিন পরে একসাথে হয়েছে সবাই। ওরা আমাদের জন্য মন খুলে আনন্দ করতে পারছে না হয়তো। চলেন আমরা যে যার ঘরে ঘুমাতে যাই এখন। শামিন পরির কথাতে মৃদু হাসে, আবারও চোরা চোখে সবাইকে দেখে একটা লম্বা শ্বাস ফেলে বলে, দেখতে দে পরি, ভালো লাগছে। আজ কেন জানি ঘুমও আসছে না আমার। ঠিক তাই, ইচ্ছে করছে ওদের সাথে গিয়েই আড্ডা দিই, চক্ষু লজ্জাইতে পারছি না। ইসমাম নিজের মেয়ে জামাইয়ের দিকে দৃষ্টি স্থির রেখে গদগদ হয়ে বলল। আলো বলে ওঠে, আপনাদের যেতে ইচ্ছে করলে যাবেন। ছেলে মেয়েদের সাথে আড্ডা দেওয়া কি খুব খারাপ কিছু? এতটাই কি দূরত্ব হয়েছে ওদের সাথে? যান, আমি বরং নিচে গিয়ে আইসক্রিম বেড়ে নিয়ে আসি সকলের জন্য। আলোর কথাই উৎসাহিত হলো শামিন। কিছুক্ষণ বসে থেকে সমস্ত জড়তা কাটিয়ে নিয়ে গিয়ে বসলো ছোটদের আড্ডায়। শামিনের পিছু পিছু বড়রা সবাই গেল। ওরা প্রথমে সকলে হকচকালেও পরে বড়দের জায়গা দিল বসতে। প্রত্যেকে ব্যস্ত হয়ে পড়ল কাকে কোথায় বসাবে। জামাইয়েরা উঠে গিয়ে নিজেরা চেয়ার টেনে আনলো। শামিন বসে বলে, তোমাদের সঙ্গে ট্রিপে যাব না কাল, ভাবলাম আজ রাতটা আড্ডা দিই তোমাদের সাথে। বের হবে না তো? হতভম্ব ভাব কাটিয়ে হেসে উঠল সবাই। মাথা নেড়ে বলল, না, বোর হব না, মোটেও হব না। সন্ধ্যা থেকে দফায় দফায় বক্তৃতা দিয়ে গলা বসিয়ে ফেলেছে ইহান। ক্লান্ত পায়ে ঘরে ঢুকতেই দেখলো প্রেরণা বিছানা গোছাচ্ছিল। বরাবরের মতো দুজনের চোখাচোখি হতেই দুজন দুজনকে অমায়িক হাসি উপহার দিল। এত ঘন্টার ক্লান্তি ভাব যেমন করে ইহানের চোখ মুখ থেকে উধাও হলো, ঠিক তেমন করে প্রেরণার মুখটাও উজ্জ্বল হলো। গত কয়েক ঘন্টার থেকে তাকে সুস্থ দেখা যাচ্ছে। ইহান তাই কিছু ঠাউর করতে পারল না তখনও। প্রেরণা এগিয়ে এসে ইহানের পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে বলে, আজ সম্ভবত আপনি এ বছরের সবচেয়ে বড় ব্যস্ত দিন কাটিয়েছেন। ইহান কিছু পলক চেয়ে থাকলো তার সমুদ্র নীলার নিখুঁত মুখটাতে। পরপর ঝুঁকে প্রেরণার কানে কানে কিছু একটা বলতেই প্রেরণা দুহাতে ওকে দূরে ঠেলে দিয়ে মিছিমিছি রাগ দেখিয়ে বলে, এসব কথা আপনার সাথে যায়? হতাশ, বড্ড হতাশ ইহান গমগমের স্বরে বলে ওঠে, কোনো কথাই যদি আমার সাথে না যায় তবে আমি এখন থেকে চুপ থাকি। প্রেরণা দুপাশে নাড়িয়ে অপরাধী গলায় বলে, আমি এভাবে বলতে চাইনি। ইহান মুখ বিকৃত করে বলে, এক কাজ করি, বউয়ের সাথে এই ধরনের কথা আসলেই যায় না।
আমি এখন থেকে আপনার সাথে রাজনৈতিক আলাপ করব। আচ্ছা প্রেরণা, এবছরের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ব্যাপারে সরকারের নির্লিপ্ততা নিয়ে আপনার মতামত কি? প্রেরণা কপাল কুঁচকে ফেলে। ইহান এগিয়ে গিয়ে ওকে এক হাতে চেপে ধরে ঘাড়ে নাক ঠেকিয়ে বলে, তারপর বলুন, আজ নির্বাচন কমিশন সচিবালয় থেকে কি ঘোষণা এসেছে? আজ হয়েছে কি? এবার লোকটার মুখটা চেপে ধরে প্রেরণা বলে, চুপ করুন দোহাই, ভুল হয়েছে আমার। আপনার যা খুশি তাই বলুন, আমি আর নাক সিটকাবো না। শুধু এসব পলিটিক্সের আলাপ করবেন না। ইহান প্রেরণাকে ছেড়ে দিয়ে হাসলো। বাইরে তখন হাসাহাসির চাপা গুঞ্জন। ইহান বাইরে মনোযোগ রেখে বলে, চলুন আইসক্রিম খাবেন, শুদ্ধ গই। একদম প্রেরণার হাতটাই টেনে নিয়ে যায় ইহান। বাইরে গিয়ে শুদ্ধকে কোথাও না পেয়ে সবাইকে জিজ্ঞেস করতেই আলো বলে, 5 মিনিট আগে ঘরে ঢুকলো, ঘুম পেয়েছে হয়তো। ইহান গটগট করে হেঁটে ঢুকলো শুদ্ধের ঘরে। প্রায় ঘুমিয়েই পড়েছিল ছেলেটা। 2 হাতে ওকে আগলে নিয়ে বড্ড আদরে একটা চুমু খেয়ে ডাকে, বাবা আইসক্রিম খাবে? তোমার ফেভারিটটা আছে। এই বাবা ওঠো। শুদ্ধ তলিয়ে যাচ্ছে ঘুমে। আব্বুর ডাকে সাড়া দেয় না আর। প্রেরণা দরজায় দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছে চুপচাপ। ঠিক তখন ইসি এসে বলে, দাদানো ঘুমাচ্ছে, ঘুমাক, তুমি এসো, সবাই অপেক্ষা করছে, একসাথে খাবে তাই। ঘুমন্ত শুদ্ধকে আবার আলতো করে শুইয়ে রেখে ইহান বলে, আসছি, তুই যা। প্রেরণা চুপচাপ দৃশ্যটা দেখতে দেখতেই হঠাৎ আবার মাথা ঘুরে ওঠে ওর। এবার আবার ছুটে গিয়ে বমি করে এক দফা। ইহান সামলে নেয় ওকে। ভীষণ চিন্তিত, উদ্বিগ্ন, অস্থির ভঙ্গিতে দোগালে হাত চেপে বলে, এসব হচ্ছে কেন প্রেরণা? কণ্ঠে এক ধরনের চাপা উত্তেজনা কাজ করছে ইহানের। ওর অবচেতন মন উত্তরটা জানে। এতটা বুদ্ধিহীন তো সে নয়। তবুও প্রেরণার মুখ থেকে জীবনের এই বিরাট প্রাপ্তির সুখবরটা শুনতে চাইছে পুরুষালী মনটা। প্রেরণা নেতিয়েছিল ইহানের বুকে। ইহানের প্রশ্নে হাসলো দুর্বলের মতো। বাইরের ঘরে সবাই তখন উচ্চ শব্দে হাসাহাসি করছে। তাদের আলোচনার কেন্দ্রবিন্দু এখন জামাইরা। যে যার কর্মজীবনের গল্প বলছে। খানিক বাদে আবার শুনতে পেল প্রণমী গান ধরেছে সবার কথাতে। এত চমৎকার একটি পারিবারিক কোলাহলের মাঝেই প্রেরণা শ্বাস ফেলল। মুখটাকে ইহানের কানের কাছে নিয়ে নিচু তবে দৃঢ়স্বরে বলে উঠল, এই ইহান, আপনি দ্বিতীয়বারের মতন বাবা হতে চলেছেন। ইহানের কান ঠান্ডা হলো। তার শক্তপোক্ত শরীরটা টের পেল তার পা থেকে মাথা ছড়িয়ে পড়েছে দুর্দমনীয় প্রশান্তি। ইহান তাকিয়ে রইল ফ্যালফ্যাল করে। প্রেরণা পুনরায় ক্লান্তি মাখা হাসি হেসে 2 হাতে লোকটার শক্ত শরীরটা জড়িয়ে ধরে আকুল হয়ে বলল, অভিনন্দন, আপনাকে অনেক অনেক অভিনন্দন ইহান তাজওয়ার মির্জা।